যেখানেই থাকুন ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে, তাহলে আমরা তাকে আনন্দে রাখবার জন্য বিশ্রাম পাই। তিনি এটাও বলেছেন যে ডবল ইঞ্জিন সরকার তো আসামে রয়েছে, কিন্তু ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে সেখানে উন্নয়ন কোথায়? এখানে উত্তরবঙ্গে জমি মেলে না, চা বাগানের জন্য আদিবাসীদের অধিকার ছিনিয়ে নিয়ে আসার জন্য। উত্তরবঙ্গকে সবচেয়ে বেশি যদি কেউ বঞ্চিত করে থাকে তাহলে বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার। আমরা ছাত্র অবস্থা থেকে শুনে আসছি বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর কন্যা তৈরি করেছিলেন। বলেছিলেন যে নিয়ম করে এখানে মন্ত্রী এবং আমলারা বসবেন, উত্তরবঙ্গের মানুষকে কষ্ট করে আর কলকাতায় আসতে হবে না। একবার বাজেটারি অ্যালোকেশনটা দেখুন, উত্তরবঙ্গের জন্য কত টাকা বরাদ্দ করেছেন। 42% সর্বাধিক সেই টাকা খরচা হয়েছে, বাদ বাকি গড়ে 21 থেকে 24% টাকা খরচা হয়। বাদ বাকি টাকাটা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়া হয়। যে টাকা মুখ্যমন্ত্রী দেন তাতে জল গরম হয় না। তিনি বলছেন যে হাসপাতাল করতে চেয়েছিলাম, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন বাধা দিয়েছিলেন। বিজেপির পাশাপাশি সরাসরি নিশানা রাজ্যের বিরোধী দলনেতা একজন ন্যাচারাল লিডার। বারবার বিরোধী দলনেতাকে আক্রমণ করার অর্থ হচ্ছে তিনি প্রাসঙ্গিক। এটা তিনি যে নেতা, এটাই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পথগামী যারা আছেন তারা প্রতিষ্ঠা করছেন। কোন হসপিটাল কে করতে চেয়েছে, কবে শুভেন্দু অধিকারী বাধা দিয়েছে, এরকম কোনো সংবাদ তো আপনারা কোনোদিন পরিবেশন করেননি। ওনার কাছে যান, উনি বলে দেবেন। উনি তো এটাও বলেছেন যে বিরোধী দলনেতা সবসময় সবাইকে দাবিয়ে রাখার চেষ্টা করে, রাজনৈতিক ফায়দার জন্য দাবিয়ে রাখতে চাইছেন। আমি বহুবার দলকে জানিয়েছিলাম আমি ওনার সঙ্গে কাজ করতে পারবো না, শোনেন। উনি তো বিধায়ক নন, উনি সাংসদ ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন। ওনার পারফরমেন্স পশ্চিমবঙ্গের মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ, চা বাগানের মানুষ দেখেছেন। তো বিরোধী দলনেতার সঙ্গে ওনার সম্পর্কটা কোথায় হলো? বিরোধী দলনেতা উনি কাকে দাবিয়ে রেখেছেন? উনি যদি বিধায়ক হতেন তাও নয় বোঝা যেত হয়তো উনি কিছু উপস্থাপন করতে চেয়েছেন, শুভেন্দু অধিকারী বাধা দিয়েছেন। কিন্তু দূর দূর পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অন্তঃসার শূন্য অবস্থা এবং রাজনৈতিক দীনতা এই শুভেন্দু অধিকারীকে বারবার আক্রমণ করে তারা নিজেরাই প্রকাশ করছে। 2019 থেকে এই রাজ্য সহ বিভিন্ন জায়গায় আপনাদের প্রচারে একটা বড় পয়েন্ট হিসেবে উঠে আসে ডবল ইঞ্জিন সরকার। সেই ডবল ইঞ্জিন সরকারের দিকে সরাসরি প্রশ্ন তুলছেন জন বার্লা, এবং তিনি বলছেন আসামেও তো রয়েছে ডবল ইঞ্জিন, চা শ্রমিকদের জন্য কিছু করেছে? কিছুই তো করেন। সেটা আসামের মানুষ বুঝেছেন যে ডবল ইঞ্জিন সরকার কিছুই করেনি, সেজন্য দ্বিতীয়বারের জন্য আসামে আবার সরকার তারা প্রতিষ্ঠা করে দিয়েছেন। যা কিছু আছে মানুষের দৃশ্যমানতায় আছে। ডবল ইঞ্জিন সরকারের যে প্রয়োজনীয়তা আছে সেটা রাজধানীর মানুষ বুঝতে পেরেছেন, মানে দিল্লি, এবং একদম দিল্লির অনতি দূরে আরেকটি রাজ্য হরিয়ানা, তারাও বুঝতে পেরেছেন এর প্রাসঙ্গিকতা আছে। তাই এক জায়গায় গদি উল্টে ডবল ইঞ্জিন সরকার বানিয়েছে, আরেক জায়গায় নতুন করে ইঞ্জিনটাকে আরো স্ট্রেংথেন করে দিয়েছে হরিয়ানা। এটাও প্রশ্ন তুলেছেন যে কেন বিজেপির সদস্য হবে, কেন মেম্বারশিপ নেবে লোকজন দূর দূরান্তে বিজেপি। আচ্ছা, আপনারা কি মনে করেন? এটা কোনো ঔদ্ধত্য থেকে বলছি না, কোনো অহংকার নয়। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী যে সরকারকে নেতৃত্ব দিচ্ছে, 20টি রাজ্যে যে সরকার চলেছে যাদের, সে জন মার্লার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। এত রাজনৈতিক দীনতা বিজেপির আসেনি, এতটা খারাপ সময় আসেনি। যে যখন খুশি যেখানে বেড়াতে চলে যাবেন, যা খুশি বলবেন, মানুষ সেটা মেনে নেবে।
হ্যাঁ, এবার ফিরে এলাম খুব কাছে বিকাশ ভবন। সেখানে যে চাকরি হারাদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি হয় এবং কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন ঘিরে চাকরি হারাদের বিক্ষোভ। না না, যাদের চাকরি গেছে তারা আন্দোলন তো করবেই। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের মেধাকে প্রতারণা করে আলু পটলের মতো চাকরি বিক্রি করে সবাইকে এক পংক্তিতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাদের জীবন যৌবন লুট করেছে, যাদের জীবন থেকে 8 বছর চুরি করেছে তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভে যদি কেউ গিয়ে ঘৃতাহুতি দেন এবং তারপরে আন্দোলনরত যাদের সর্বনাশ করেছে এই সরকার, তাদের শারীরিক নিগ্রহ করে, তাদের আক্রমণ করেন, সাংবাদিকরা মার খায় সেখানে কভার করতে গিয়ে, তাহলে বুঝে যাচ্ছে এরা যে গণতান্ত্রিক ব্যবস্থা কোনখানে আছে। যাওয়াটা কি মনে হচ্ছে একেবারে রাজনৈতিকভাবে প্ল্যান করে তিনি ওখানে আরো অশান্তি পাকাতে গিয়েছিলেন? কেন গেলেন এটা আমি বলতে পারবো না, কারণ উনি তো আমাদের দলে একবার বেড়াতে এসেছিলেন, তারপরে আবার চলে গেছেন, আবার ওখানে গেছেন। সেটা ওদের সঙ্গে থাকার জন্য না ওখানে হাতাহাতি করে ওদের আন্দোলনরত কর্মীদের মেরে দলের মধ্যে নিজের টিআরপি বাড়াতে, সেটা উনি বলতে পারবেন। আর আপনারা যারা ওখানে গিয়েছিলেন তারা বলতে পারবেন। এদের কার্যকলাপ সম্পর্কে আমরা খুব একটা অবহিত নই। সেখানে যখন বিক্ষোভকারীদের দিকে এক পক্ষ তৃণমূল কংগ্রেস সমর্থক তারা এসে ঝাঁপিয়ে পড়েন, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সব্যসাচীর বক্তব্য, বিক্ষোভকারীরা সব্যসাচীর সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, যুবকরা পাল্টা মেরেছে। সব্যসাচীর প্রশ্ন, আমার এলাকায় এসে আমাকে হেনস্থা করবে, আমি ওদের ছেড়ে দেবো, ওদেরকে চুমু খাবো না? বলে দিয়েছেন যেটা তৃণমূলী সংস্কৃতি, তৃণমূলের ভাষা, তৃণমূল যেভাবে আন্দোলনকে দেখছে তার সঠিক বাস্তবায়ন করে দিয়েছেন সব্যসাচী বাবু। এর জন্য দলে ওনাকে পুরস্কৃত করবে। হ্যাঁ, তো সেই বিকাশ ভবনের আজকে এই ছবি যখন দেখা গেল, আর একটু দূরে যাচ্ছি, তা হলো যে অর্জুন সিং বলছে বিজেপির ডিফেন্স সিস্টেমকে আরো স্ট্রং করতে হবে। বিজেপির ডিফেন্সে একটু এই মুহূর্তে ঢিলেঢালা ডিফেন্স সিস্টেম রয়েছে। মোদিজি যেভাবে সৈন্যবাহিনী দিয়ে ডিফেন্স স্ট্রং দেখিয়েছেন পাকিস্তানকে হারিয়ে, তেমনি বিজেপির ইলেকশনের আগে ডিফেন্স সিস্টেমটাকে আরো স্ট্রং করতে হবে। একটু ঠিক আছে, আমি ঠিক কথাটার মানেও বুঝতে পারলাম না। অর্জুন সিং কি বলেছেন ঠিক আমার জানা নেই। বিজেপির ডিফেন্স কি দুর্বল না, অফেন্স ডিফেন্সের ব্যাপারটা আমি জানি না, আমি তো ফুটবল খেলিনি, এই চেহারায় খেলাও যায় না, সেই জন্য আমার এই বিষয়ে কিছু মন্তব্য না করাই ভালো। মানে অর্জুন সিং এর কমেন্ট কিছু বলবেন না? আমি বললাম তো অর্জুন সিং কি বলেছেন, কেন বলেছেন এবং কোন প্রেক্ষিতে বলেছেন, তার বক্তব্য বা তার শব্দবন্ধ কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা তো আমার জানা নেই। শুধু অফেন্স ডিফেন্স আমি কি করে বলবো, আমি তো হাফ লাইনের প্লেয়ার। তো রাজনাথ সিং বড় প্লেয়ার, রাজনাথ সিং বলছেন যে গোটা বিশ্বের এটা এখন দেখা উচিত পাকিস্তানের হাতে আদৌ পরমাণু অস্ত্র থাকা নিরাপদ কিনা। এটা রাজনাথ সিং আজকে প্রশ্ন তুলে দিয়েছেন পাকিস্তানের পরমাণু অস্ত্রাগার নিয়ে। দেখুন, রাজনাথ সিং এই পার্টির একজন প্রবীণ নেতা, দলের সভাপতি ছিলেন, 140 কোটি দেশের তিনি ডিফেন্স মিনিস্টার। তা তিনি যখন কথা বলেছেন চিন্তা ভাবনা করেই বলেছেন। আর পাকিস্তান দেশটা তো একটা উন্মাদদের দেশ, হাত জোড় করে এসে যুদ্ধবিরতি চাইবার পরেও যেখানে দেখা যাচ্ছে সেনার কন্ট্রোলেই আবার দুদিন ধরে পরপর আকাশে ড্রোন দেখা গেল, সেই সমস্ত দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা তো বিপজ্জনক। ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন পর্যন্ত যা জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে, ট্রাম্প তার আপত্তি জানিয়েছেন আইফোন কর্তাদের টিম কুককে তিনি জানিয়েছেন উৎপাদন কেন্দ্রের বিস্তার ঘটাতে গিয়ে তিনি যেন ভারতে কোনোভাবে কারখানা খুলে না ফেলেন। যে ট্রাম্পকে জেতাতে একসময় নরেন্দ্র মোদীকে পর্যন্ত যেতে হয়েছিল প্রচারে, সেই ট্রাম্প আজকে আইফোন কারখানা আটকাচ্ছেন ভারতে। কি ধরনের বিষয়? বিষয়টা উনি এখন নন্টে ফন্টেদের দলে চলে গেছেন। উনি এত বেশি কথা বলছেন না। মানুষ একটা আমেরিকার মতো শক্তিশালী দেশ, যেখানের গণতন্ত্র এতটাই শক্তিশালী এবং সেখানে অসংখ্য ভারতীয় আছেন,
ভারতীয় চিকিৎসকরা যদি একবার হাত তুলে নেয় তাহলে 12 ঘন্টার মধ্যে টোটাল মেডিকেল সিস্টেমটা কোল্যাপস করে যাবে আমেরিকায়। অনেক পরমাণু চুল্লি বন্ধ হয়ে যাবে। তাদের বহুজাতিক সংস্থা যেগুলো ওখানে আছেন, তাদের নিজস্ব কোম্পানি, সেই কোম্পানির বাজার দর মুহূর্তের মধ্যে পড়বে। এগুলো মানুষ বোঝেন। আর ওই সবসময় কথা বলে যাওয়ার কিছু মানুষের অভ্যাস থাকে, ওনার হঠাৎ এরকম হলো কেন বোঝা যাচ্ছে না। ওই দেখবেন আপনার কলেজ স্ট্রিট পাড়ায় একটা দোকান আছে সিল্কের শাড়ি, সারা বছর ডিসকাউন্ট দেয়, ওইরকম অবস্থা হয়ে গেছে। সোফিয়া কুরেশিকে নিয়ে গতকাল আপনাদের এক মন্ত্রী, তিনি মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় কুমার শাহ, তিনি যে মন্তব্য করেছিলেন সেই মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়িয়েছে। প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন একটা সাংবিধানিক পদে বসে এই ধরনের কথা অনাকাঙ্ক্ষিত, এরকম পরিস্থিতিতে দরকার সংযম, একজন মন্ত্রীকে কথাবার্তায় দায়িত্বশীল হওয়া উচিত। প্রধান বিচারপতি গাভাইয়ের মন্তব্য। নিঃসন্দেহে তার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে। পার্টি কোনোভাবেই এই বক্তব্যকে এন্ডোর্স করেনি, এবং যার সম্পর্কে এই কথা হচ্ছে তিনি আরেকটি বিবৃতি দিয়ে কিছুক্ষণের মধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন। খালি মাননীয় প্রধান বিচারপতির উদ্দেশ্যে আমরা একটাই কথা বলতে পারি, অত্যন্ত বিনম্রতার সঙ্গে তিনি যদি পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের মন্ত্রীদের বক্তব্যগুলো শোনেন, দাওয়াতে ইসলাম কিংবা হাম দো হামারা ছে, এগুলো একটু যদি কান পেতে শোনেন তাহলে ভালো হবে। আমি চাইব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই 30% কেটে ভাসিয়ে দেবো, নির্বাচিত জনপ্রতিনিধি এইটা বলছেন, বা রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন ঈদুল ফিতরের মঞ্চে যে বিজেপির যে প্র্যাকটিসিং ধর্ম সেটা হচ্ছে একটা গন্ধা ধর্ম, এই বিষয়গুলো তিনি একটু নজরে রাখবেন। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, ছোট লাস্ট প্রশ্ন এই প্রসঙ্গে, সেটা হচ্ছে বিজয় কুমার শাহের বিচারিতা। আপনি একটু আগে বললেন যে তিনি ক্ষমা চেয়ে একটা পোস্ট করেছেন। সেই বিজয় কুমার শাহ যখন হাইকোর্টের কাছে দেখলেন যে হাইকোর্টের চাপে তার নামে এফআইআর হলো, তখন বিজয় কুমার শাহ তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে গেলেন। একদিকে তিনি তার আচরণে ক্ষমা চাইছেন, একদিকে হাইকোর্টে তার বিরুদ্ধে রায় হলে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে। বিচারিতা নয় আপনাদের দলের মধ্যপ্রদেশের মন্ত্রী? দেখুন, রাজনীতির একটা নিজস্ব ভাষা আছে। কখনো কখনো রাজনৈতিক তাপ উত্তাপে মানুষ নির্বাচনী সভায়, কখনো বিধানসভার মধ্যে, কখনো বা লোকসভার মধ্যে কিংবা কখনো বাইরে কিছু বক্তব্য রেখে ফেলেন এবং তার জন্য দুঃখ প্রকাশ করেন, শব্দ প্রত্যাহার করে দেন। এটা নিয়ে কোর্টে চলে যাওয়া যদি কেউ যায় তো স্বাভাবিকভাবে সমর্থনের অধিকার তো প্রত্যেকের আছে। তো তিনি একবার যখন ক্ষমা চেয়েছেন, তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মামলা, বিতর্ককে জিইয়ে রাখা, সেটা যারা করছেন তারা কি আদালতে সময় নষ্ট করছেন না? শীতলকুচির কৃষক কি বর্মন ফিরে আসার পরে বিজেপি প্রতিনিধি দল একা পক্ষে গিয়েছিল। সেই সময় দেখা গেল যে বিজেপি প্রতিনিধি দলকে গো ব্যাক স্লোগান শুরু করে শুরু। এটা তো স্বাভাবিক, এর নতুন কি আছে? তৃণমূল শাসন করছে, এখানে একটু গো ব্যাক হবে না? তৃণমূল যদি গো ব্যাক না বলে তাহলে তৃণমূলের প্রাসঙ্গিকতা কি করে থাকবে? তৃণমূল কর্মীদের তো দেখাতে হবে নেতাদের কাছে যে এ ধরনের আওয়াজ আমরা দিয়েছি বিজেপিকে লক্ষ্য করে বা বিজেপির বিরুদ্ধে। যাদের পরিবারের মানুষজন ওপারে চলে গিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়েছেন, তাদের পরিবারের লোকজন জানেন যে পরিস্থিতি কি। কারকে পূর্ণম সাউয়ের স্ত্রীর যে স্টেটমেন্ট এসছে, এত নাটক, এত ক্রেডিট নেওয়ার হুড়োহুড়ির পরে তার স্ত্রী কি বললেন, তার উত্তরটাও ওনার স্ত্রী দিয়ে দিয়েছে। আইটি সেল, তৃণমূলের আইটি সেলের তরফ থেকে এরকম পোস্ট আজকে বেশি এসেছে যেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যেই রয়েছে জঙ্গি, এবং তারপরে তড়িঘড়ি তৃণমূল আইটি সেলের তরফ থেকে বলা হচ্ছে উনি আইটি সেলের কেউ না, যদিও তিনি অ্যারেস্ট হয়েছে। দেখুন, বাচ্চা ছেলে করে ফেলেছে, ওর কি দোষ আছে? সৌগত বাবুর মতো একজন প্রবীণ নেতা যদি এখন প্রমাণ চাওয়ার মতো কথা বলেন তো এরকম চলবে। সৌগত রায়ের কাছ থেকে কি এই স্টেটমেন্ট সমাজ প্রত্যাশা করে? উনি ক্ষমতার রসে সিক্ত থেকে একজন অসুখী বেড়ালের মতো তিনি বিবৃতি দিচ্ছেন। তো বাচ্চারা কি করবো, এরকম করে ফেলছে পোস্ট।